আইনজীবী হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমাদের সুপ্রিম কোর্টের দুজন বিজ্ঞ সদস্য জনাব সৈয়দ সাইদুল হক সুমন এবং ইশরাক হাসান, তারা এটাকে চ্যালেঞ্জ করে, অর্থাৎ যে গেজেটের মাধ্যমে ওই ব্যক্তিকে হাইকোর্টের প্র্যাকটিসের অনুমতি দেওয়া হয়েছিল সেটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিপিটিশন দায়ের করেন এবং হাইকোর্টের একটি বেঞ্চ তখন রুল ইস্যু করেন যে কেন এই গেজেটটি অবৈধ বলে ঘোষণা করা হবে না এবং ওই গেজেটের কার্যকারিতা স্থগিত করেন। গত 8 তারিখে এই মামলাটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আরেকটি বেঞ্চে চূড়ান্ত শুনানির জন্য এসেছিল এবং সেখানে রায় দিয়েছে। রায়ের পরিপ্রেক্ষিতে রুলটা ডিসচার্জ করেছিলেন, অর্থাৎ প্রকারান্তরে গেজেটটাকে বৈধ ঘোষণা করেছিলেন। দ্বিতীয়ত, আমাদের যে দুজন আইনজীবী সদস্য মামলার বাদী হয়ে পিটিশন দায়ের করেছিলেন তাদের বিরুদ্ধে কন্টেম্পট ইস্যু করেছিলেন এবং তাদের দুজন এই 100 টাকা 200 টাকা ফাইন করেছিলেন। আমরা এই হাইকোর্ট বিভাগের এই রায়কে এবং চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল মিসলেনিয়াস পিটিশন দায়ের করি। আজকে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানি হয়েছে। আমরা দীর্ঘ সময় শুনানি করেছি। সংক্ষুব্ধ যিনি হাইকোর্টে যাকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম তার পক্ষের আইনজীবী তিনিও শুনানি করেছেন। শুনানি শেষে আদালত হাইকোর্টের যে রায়, অর্থাৎ যে রায়ের মাধ্যমে ওই গেজেটটিকে বৈধতা দেওয়া হয়েছিল এবং যে রায়ের মাধ্যমে আমাদের দুজন আইনজীবী বন্ধুকে কন্টেম্পট ইস্যু করে এবং তাদেরকে ফাইন করা হয়েছিল, সেগুলো স্থগিত ঘোষণা করেছেন। আমরা আদালতের সামনে যেটা বলেছি যে প্রত্যেকটি অ্যাডভোকেট যিনি আদালতে প্র্যাকটিস করার অনুমতি পাবেন তার যে নির্ধারিত আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা এক্ষেত্রে মানানো হয়নি। প্লাস বর্তমানে বাংলাদেশের 70,000 আইনজীবী এবং অনেক আইনজীবী যারা এমসিকিউ পাস করেছেন, যারা লিখিত পরীক্ষা করেছেন, তারা কিন্তু এই লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষার মাধ্যমে অ্যাডভোকেট তালিকাভুক্তির যে চূড়ান্ত প্রক্রিয়া, সে প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না। অর্থাৎ প্রত্যেকে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে অ্যাডভোকেট তালিকাভুক্তির জন্য অপেক্ষমান আছেন। এমন একটি সময় একজন ব্যক্তিকে যিনি নিউজিল্যান্ডে প্র্যাকটিস করেছেন বলে তাকে এই সুবিধা দেওয়াটা এটা ঠিক হয়নি, এটা আইনি। আদালত আমাদের কথা শুনেছেন। সর্বোচ্চ আদালত থেকে ওনারা বলেছেন যতদিন পর্যন্ত আমরা হাইকোর্টের রায়ের এগেন্স্টে মূল সিপি অর্থাৎ মূল আপিল মামলা যতক্ষণ পর্যন্ত দায়ের না করব ততক্ষণ পর্যন্ত হাইকোর্টের কার্যকারিতা, রায়ের কার্যকারিতা এবং আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এটা তো একটা আইনি প্রক্রিয়া। তবে আমরা যেটা মনে করি যে আমরা যারা প্র্যাকটিস করি, এমনকি বিচারপতি বাংলাদেশে যারা বিচার সংশ্লিষ্ট, সে বিচারপতি হোক না কেন, তিনি অ্যাডভোকেট আইনজীবী হোক না কেন, বিশেষ করে আইনজীবীদের মাধ্যমে আমি আরেকটা বিষয় আপনাকে বলতে চাই যে আমাদের সংবিধানের 95 অনুচ্ছেদ অনুযায়ী কোন কোন ব্যক্তি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োজিত হবেন তার কিন্তু শর্ত বলা আছে। তার মধ্যে অন্যতম শর্ত তিনি একজন অ্যাডভোকেট হবেন এবং যিনি হাইকোর্টে 10 বছর প্র্যাকটিস করবেন। তো যে ব্যক্তি 10 বছর হাইকোর্টে প্র্যাকটিস করবেন তার যদি হাইকোর্টের অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রক্রিয়াটাই যদি স্বচ্ছ না হয়, প্রক্রিয়াটাই যদি আইনগত না হয়, তাহলে এই ব্যক্তি তো পরবর্তীতে ক্লেম করতে পারে। 1 2 নম্বর, এটা একটা আইসোলেটেড কোনো ঘটনা না। যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো প্রক্রিয়া যখন চলে তখন তো সবার জন্য সমান সুবিধা দিতে হবে। আমাদের সংবিধানের আর্টিকেল 26 এ সুস্পষ্টভাবে বলা আছে প্রত্যেকটা নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং তাদের প্রত্যেককে সমানভাবে দিতে হবে। আমরা যারা অ্যাডভোকেট হয়েছি, আমাদের দীর্ঘদিন হার্ডেলস, আমরা যেমন অপেক্ষা করে পরীক্ষা দিয়ে, লিখিত দিয়ে, ভাইবা দিয়ে আমরা অ্যাডভোকেট হয়েছি, অনেক অপেক্ষমান আছে, শত শত হাজার হাজার ছাত্রছাত্রী। তাদের জন্য বার কাউন্সিল কোনো পদক্ষেপ গ্রহণ না করে একজন ব্যক্তিকে দেওয়াটাকে, এটা আমরা মনে করেছি যে এটা জনস্বার্থে, প্লাস আইনজীবীদের স্বার্থে, দেশের বিচার বিভাগের স্বার্থে, আইনের শাসনের জন্য আমরা এগুলোকে মনে করেছি যে আইনানু হয়নি এবং আইনানু প্রক্রিয়ায় আমরা যখন আমার হাইকোর্টে যেমন রিপিটিশনের মাধ্যমে আমাদের দুজন আইনজীবী বন্ধু চ্যালেঞ্জ করেছিলেন, তেমনি ভাবে তারাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গিয়ে এই আদেশটি পেয়েছেন। আমরা মনে করি এটা আইনের শাসন প্রতিষ্ঠান প্লাস আমাদের যে গ্রিভান্স ছিল সেটি তো আদালত আমাদের বিষয়টি বিবেচনা করি এই স্থগিতাদেশ দিয়েছে। বার কাউন্সিল যে তাকে সনদ দিয়েছিল সেটা কোন নিয়মের ভিত্তিতে দিয়েছিল, কোন বিধি অনুযায়ী দেওয়া হয়েছিল? আদালত বার কাউন্সিল তো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েছিল, আমরা তো সেটাই সেই আইনি প্রক্রিয়াটা কি ছিল? বার কাউন্সিল যেটা বলেছিল যে তারা বাংলাদেশ গেজেটের প্রকাশের মাধ্যমে আমাদের যে বার কাউন্সিল রুলস এবং বার কাউন্সিল অর্ডার অনুযায়ী তারা একটা নির্দিষ্ট ধারণা রক্ষা করেছে। আমরা সেটাই বলেছি যে এটা অফিসিয়াল গেজেট আকারে আইনের মধ্যে যে প্রক্রিয়া বলা আছে সেটিও মানা হয়নি। অর্থাৎ বার কাউন্সিল যেমন এনরোলমেন্ট কমিটিতে যাওয়া হয়, এনরোলমেন্ট পাঠিয়েছে, এনরোলমেন্ট কমিটি সেটা অ্যাকসেপ্ট করে নাই, অথচ আইনের মধ্যে বলা আছে যে কোনো অ্যাডভোকেট তালিকাভুক্ত করবে না এনরোলমেন্ট কমিটি। অনেক ভাই একটু বলুন, অনেক ভাই একটু সাবমিশন করছে, অনেক ভাই একটু বলেন সাবমিশন কি বলতে চেয়েছেন। আচ্ছা অনেক ভাই, আপনি বলার আগে আপনার ক্লায়েন্ট সম্পর্কে সুকুমার রায়ের কবিতা আমরা শুনলাম সকালবেলা, ভাল লাগলো।
শুকুরমারাকে কি তলব করা হবে? যাই হোক, আপনাদের এই রেটটি নিয়ে আপনার রেটটি নিয়ে বলা হয়েছে এটি মেনটেনেবল না এবং রেটটি ড্রামার কথা বলা হয়েছে, একটু আশা বলবেন। করছি যে বড় কি বলবো যে সব আইনজীবীরা মিলে সুকুমার রায়ের বিরুদ্ধে একটা আদালত অবমাননার মামলা করবে, সেটা বাট আসলে অ্যাকচুয়ালি যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমাদের বার কাউন্সিলের যে ধারাতে বলা হয়েছে 21-20 সেখানে 3টে রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে। যে আইনি রিকোয়ারমেন্টটা ছিল সেটা হচ্ছে যে সরকারের থেকে একটা গেজেট নোটিফিকেশন থাকতে হবে যে নিউজিল্যান্ডের হাইকোর্ট বাংলাদেশের হাইকোর্টের সমতুল্য এবং এই ভদ্রলোক যিনি অ্যাপ্লাই করছেন যে অ্যাপ্লাই করবেন তার সেখানে থাকবে। তো এই আমাদের এই যে ব্যক্তি আবেদন করেছিলেন তার সাথে কোনো সরকারি গেজেট ছিল না। তিনি নিজে নিজে একটি গেজেট পাবলিশ করে সেটিকে সরকারি গেজেট বলে একটা চালিয়ে গিয়েছেন এবং বার কাউন্সিলকে হয়তো ভুল বুঝিয়েছেন, বার কাউন্সিলও ভুল বুঝে করেছে। এবং এছাড়াও দেখা যাচ্ছে যে আরো যেগুলো আইনি পদক্ষেপ নেওয়া উচিত ছিল তাদের লিগালি যেগুলো স্টেপ নেওয়া ছিল, যেমন এনরোলমেন্ট কমিটিতে আগে পাঠানো বা সেগুলো তারা না করে পুরো জিনিসটাতেই এটাতে যদি আমরা সবকিছু বাদ দিয়ে শুধু আইনের দিক থেকে দেখি আমাদের ধারণা যে এটি একেবারেই আইনানুগ হয় এবং আলটিমেটলি যখন শুনানি হবে তখন অনেক কিছুই আরো বেড়ে আসবে তখন। ঠিক আছে।